ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কার ইস্যু। বিগত 16 বছরের দানবীয় শাসনকালে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে, প্রশাসনে দলীয়করণ করা হয়েছে, অন্যদিকে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি, সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, সেই সঙ্গে রয়েছে নজিরবিহীন দুর্নীতির ইতিহাস। বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রতিটা স্তরে স্তরে সংস্কার প্রয়োজন। সেখানে প্রশ্ন আসে, সংস্কার কোন পথে, কত দূরে? এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আশরাফ কায়সার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম আমি সূচনাতেই যে কোন পথে সংস্কার, কত দূরে সংস্কার। আমি যদি আরেকটু যুক্ত করি, সম্প্রতি যেমনটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে 18 মাস পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা যদি নির্বাচনের সম্ভাব্য সময়টা জানতে চাই, ধোঁয়াশা তৈরি হলো কি? সময়কাল নিয়ে শুরু থেকেই পরিষ্কার হচ্ছে না, কেননা আপনি জানেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে যৌক্তিক সময় চান এই সরকার নির্বাচন অনুষ্ঠান করার জন্য। আর এটিও ঠিক যে নির্বাচনের জন্য তো শুধু ডেট ঘোষণা করলে হবে না, নির্বাচনে পরিবেশ নিশ্চিত করতে হবে, ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে হবে। সব কিছুই কিন্তু সত্যি। তবে যেটি ঘটলো, আমরা রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামায়াতে ইসলামী, এমনকি বাম দল অথবা নূরদের পার্টি, সবার দিক থেকে আমরা দেখছিলাম যে এক ধরনের সবাই চাচ্ছিল যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু আপনি একটু রোডম্যাপ ঘোষণা করেন যাতে করে আমরা বুঝতে পারি আমরা ওই ডিরেকশনে হাঁটছি কিনা, নির্বাচনের দিকে আমরা হাঁটছি কিনা। কিন্তু একটা মজার ব্যাপার ঘটলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য বা তার মুখ থেকেই আমরা 12 মাস থেকে 18 মাসের একটি সময়সীমা পেলাম। তার আগে কেউ কিন্তু মুখ ফুটে কোনো সময়কাল বলছিলেন না। আচ্ছা, এখন তারই বক্তব্য, আমি ঠিক শিওর না সেনাবাহিনীর প্রধান কেন নির্বাচনের সময়সীমা বললেন, এটা আমার কাছে অত যৌক্তিক মনে হয়নি। এটি আমার কাছে সরকার প্রধান প্রফেসর ইউনূসের কাছ থেকে আমরা আশা করেছিলাম। পরে শফিকুল আলম নিউ ইয়র্কে যেটা বললেন, তিনি আবার বললেন যে সংস্কার হওয়ার পরে, সংস্কারের প্রস্তাবনা পেয়ে সংস্কার হওয়ার পরে তারপরে 18 মাস। তাহলে সমস্যা হচ্ছে যে সংস্কার হওয়ার সময়কাল কতদিন, সেটি কিন্তু আবার ঘোলাটে হয়ে গেল। আচ্ছা, তা এখন আমরা দেখুন, এটির ব্যাপারে আমার ধারণা আন্দোলনকারীরা, অভ্যুত্থানকারীরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে যে এই সরকারের তো আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, অতএব এই সরকার চাইতেই পারেন যে সংস্কারগুলো তারা করে নির্বাচনটি দিবেন। তবে আমি মনে করি সংস্কার প্রক্রিয়ার সাথে রাজনৈতিক দলগুলোকে যুক্ত রাখা দরকার, কেননা আপনি যদি তাদেরকে বাদ রেখে সংস্কারের দিকে আঁকান, সেটি তাদেরকে অনেকটা আশ্বস্ত নাও করতে পারে এবং তারা অনেকটা লেফট আউট ফিল করছেন এরকম মনে হচ্ছে। আরেকটি জিনিস হচ্ছে, যে ব্যক্তিবর্গকে আমরা সংস্কার কমিশনগুলোর দায়িত্ব দিয়েছি, দে আর ভেরি হ্যান্ডস অন, তারা প্রতিদিন এই বিষয়ে কাজ করেন। তাদের 3 মাস লাগার কথা না, তাদের হয়তো আরও কম সময় লাগার কথা, এবং সেটিকে 2-3 বার রিভিউ করে আমরা একটি যৌক্তিক জায়গায় পৌঁছতে পারবো 2 মাসের মধ্যেই। কিন্তু আমরা যেই গতিতে তাদেরকে আগাতে দেখতে চেয়েছিলাম, সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনি খেয়াল করুন, 15 দিন আগে কমিশনের কথা ঘোষণা করা হয়েছে, গত 15 দিনেও কিন্তু আমরা কোনো কমিশনের সদস্য নিয়োগ হতে দেখিনি। তার মানে কি 1 তারিখের ঘন্টা না বাজার আগে আপনি এগুলো করতে পারেন না? তার মানে তো আপনি করতে পারেন। কাজেই আমরা মনে হচ্ছে যে যেই সংস্কারটি যেই দ্রুত গতিতে হওয়া দরকার ছিল, যতটা ইনক্লুসিভ হওয়া দরকার ছিল, সেই দিকে আগাচ্ছে না। সরকারকে আমি তৎপর দেখছি না, সরকারকে আমি ক্ষিপ্র দেখছি না। আমার মনে হয় তাদের আরও অনেক এজেন্ডা নিশ্চয়ই আছে, আরও অনেক দৈনন্দিন কাজও আছে, আমরা হয়তো অনেক সময় বাইরে থেকে সেটি বুঝতেও পারি না। কিন্তু যেটি বুঝতে পারছি, সরকারটি তার রাজনৈতিক দিক নির্দেশনার অভাবে ভুগছে। তাদের এমন কাউকে হয়তো দরকার যে সব দলকে নিয়ে, রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে
এবং সরকারের ভেতরে একটি রাজনৈতিক শক্তি দানা বাঁধার সুযোগ করে একটি নির্বাচনের দিকে সংস্কারকে এগিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে যে এই জায়গাটিতেই সবচেয়ে বেশি প্রশ্নের উদয় হচ্ছে এবং সরকারকে আমাদের অনেকটা অপ্রস্তুত মনে হচ্ছে, কখনো কখনো একে অন্যকে অবিশ্বাস করার মতো একটি পরিস্থিতিও তৈরি হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নুরুল হক নূর। রাজনৈতিক দল হিসেবে এই বিষয়ে আপনাদেরও মন্তব্য জানতে চাই। যেমনটি আমরা দেখছি যে বর্তমান সময়ে যে বিতর্ক সেটি হচ্ছে 18 মাসের মধ্যে নির্বাচন নাকি সংস্কারের 18 মাস পরে যে হবে নির্বাচন। আচ্ছা, প্রথম হচ্ছে যে আমি এই বক্তব্যটি পরিষ্কারভাবে শুনি নাই, তো আপনাদের রেফারেন্স থেকে আর কথা বলতে হচ্ছে। এটা যদি হয় তো এটা তো একটা ভয়ঙ্কর বক্তব্য যে সংস্কার প্রস্তাবনার পরে 18 মাস পরে হবে নির্বাচন, কমপক্ষে 18 মাস। তো স্বাভাবিকভাবেই কিন্তু আশরাফ কায়সার ভাই তো আই থিঙ্ক রাজনৈতিক দলগুলোর মতো অত খুব বেশি তারা নাই যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। তারপর একজন সচেতন নাগরিক হিসেবে তাদের দৃষ্টিভঙ্গি আছে যে নির্বাচন বেশি দূর গড়ালে দেশে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা সাংবাদিক হিসেবে আশরাফ কায়সার ভাইয়ের জন্য বিপদ হবে, রাজনীতিবিদ হিসেবে আমার জন্য বিপদ হবে। সেই জায়গা থেকে কিন্তু তিনি বলছেন যে এটা তো আরেকটা অনিশ্চয়তা তৈরি করবে। তো এখন সংস্কারের জন্য তাহলে কতদিন লাগবে? যদি সংস্কারের পরই 18 মাস লাগে তাহলে সংস্কারের জন্য নিশ্চয়ই 18 মাসের বেশি সময় লাগবে। প্রতিটি পরতে পরতে আমরা সংকট দেখতে পাচ্ছি। না, তাহলে ধরেন সংস্কারের জন্য তো ডাবল 18 দুগুণ 36 মাস লাগবে, তাহলে 3-18 54 মাস লাগবে, যেটা এই নির্বাচন যদি করে এই ধাপে। প্লাস হচ্ছে আমি পরিষ্কারভাবেই একটা কথা বলছি আমার বক্তব্য বিবৃতিতে, আমরা এখনো বলি যে দেখেন এই সরকার কিন্তু আপনার আমাদের সকলের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে, আমরা বসিয়েছি তাদেরকে। যদি আমরা শেখ হাসিনার পতনের পরে বলতাম যে না আমরা এই উপদেশটা চাই না, অমুককে চিফ অ্যাডভাইজার চাই না, তাহলে তারা কিন্তু বসতে পারতো না। তো এই যে জনগণের একটা কনফিডেন্স বা আস্থা নিয়ে তারা বসলো, সেই আস্থাটা কতদিন তারা, সম্মানটা কতদিন তারা ধরে রাখবে সেটা কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে ডিপেন্ড করে। আমি মনে করি তাদের কাজের উপরে পারফরমেন্স বেস অটো রিনিউয়াল হবে, অর্থাৎ কাজের ভিত্তিতে তাদের কতদিন থাকবে সেটা কিন্তু জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে। রাজনৈতিক দলগুলো কিন্তু বরাবরই বলে এসেছে যৌক্তিক সময়ের কথা, যৌক্তিক সময়ের পরিধিটা আসলে কেমন হওয়া উচিত? এইটা বলা মানে কি সরকারকে একটা ফ্রিডম দেওয়া, সরকারকে স্পেস দেওয়া, যে রাজনৈতিক দলগুলো তো সীমা বেঁধে দিতে পারতো যে আমরা 6 মাস চাই, আমরা 1 বছর চাই, কিন্তু এটা ঠিক এখন পর্যন্ত বিএনপির মতো একটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা জামাত বলেন কিংবা আমরা বলেন, আমরা এখনো ফিক্স বলছি না যে 1 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে কিংবা 1 বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা বলছি যে আলোচনার মধ্যে দিয়ে আমরা যেই সময়টা মনে করি যে প্রয়োজন যৌক্তিক সংস্কারের জন্য, সেই সময়টা আমরা সবাই দিতে চাই। কিন্তু সেটার যদি সরকার মিসইউজ করে বা সেটা যদি আসলে এই জনগণের আস্থাটা বা রাজনৈতিক দলগুলোর বিশ্বাসটা যদি ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু সরকারের জন্য পরিস্থিতিটা খুব সুখকর হবে না। শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে, 15 বছরের ফ্যাসিস্ট শক্তি, ভারত সহ এত আন্তর্জাতিক শক্তি সমর্থন থাকা সত্ত্বেও আজকে যারা ক্ষমতায় আছে বা এখন বসেছে তাদের কিন্তু রাজনৈতিক দলও নাই ওই রকমের। ভারতের মতো শেখ হাসিনাকে যে বিদেশি প্রভুরা দিয়েছিল ওই রকমের কোনো প্রভু অস্ত্রধারী বাহিনী এখানে পাঠাবে না রক্ষা করার জন্য। সুতরাং তারা যদি জনগণ থেকে, রাজনৈতিক বিশেষ করে জনগণ তো আসলে একটা লিকুইড জিনিস বলতে পারেন, তারা এক জায়গায় থাকে না। রাজনৈতিক দলের একটা সলিড আপনার সাপোর্টার বেস আছে। তো এই সরকারের জন্য ভ্যানগার্ড এবং সাপোর্ট হবে রাজনৈতিক দলের এই সলিড সমর্থকরা। সেটা যদি কোনো কারণে লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু সরকার অবস্থা টালমাটাল হয়ে যাবে। আর এই যে সরকারের যে ধরনের বক্তব্যগুলো আসছে নির্বাচন নিয়ে, সেটা কিন্তু জনগণ এবং রাজনৈতিক দলের সমর্থনটাকে লিকুইড করার দিকে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগের মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক করতে হবে যে কতদিনে কি সংস্কার করতে চায়। একটু সুস্পষ্টভাবে একটি বিষয় জানতে চাই, বর্তমান বাস্তবতায় কি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে? এখন আমি বললে সরকারের সাথে আমার সম্পর্কটা খারাপ হতে পারে, কিন্তু আমার সম্পর্ক খুব ভালো আছে, কারণ অনেক উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে ভালোভাবে চিনি, তারা আমাদের রাজনৈতিক অনেক প্রোগ্রামে এসেছে, প্রতিবাদে দাঁড়িয়েছে। কিন্তু বস্তুত যেখানেই যাই, যার সাথে ইনফর্মাল কথা হয়, হচ্ছে কি ভাই, আবার কোন জটিলতার দিকে যাচ্ছে কিছুই তো বুঝতেছি না। দেশ চালাচ্ছে কে? ছাত্ররা না, সরকার না, উপদেষ্টারা? কিছুই বুঝতেছি না। সবাই কিন্তু একটা অস্পষ্টতার মধ্যে, এবং ইউ ক্যান সে ইটস এ ক্ল্যামজি সিচুয়েশন। সো এইটা সেই ক্ষেত্রে এরকম যদি মানে মানুষের প্রতিক্রিয়া হয় তাহলে সুস্পষ্টই আপনার তো বোঝার বাকি নাই যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই এই বিশেষ করে সরকারের কর্মকাণ্ডে খুব সন্তুষ্ট হচ্ছে না।
এবং পরিষ্কারভাবেই তো অনেক দলগুলো বলছে যে না আমরা অনেক বিষয়ে জানতেছি না, বুঝতেছি না। তো এই সরকারের তো প্রথম দিকে উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তত 2-3 দফা মিটিং করা। প্রথম দফা মিটিং করা উচিত ছিল, আমি মনে করি যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের, যে আমরা কিভাবে সরকার পরিচালনা করতে পারি, আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি, আপনারা আমাদের তাৎক্ষণিক কি সহযোগিতা চান, কি রিফর্ম চান বলেন। তারপরে হচ্ছে পলিসি লেভেলের ডিসকাশনে যাওয়া আস্তে আস্তে। কিন্তু এখন পর্যন্ত একটা ফর্মাল মিটিংও রাজনৈতিক দলগুলোর সাথে করে নাই। বিএনপি আমার যেটা মনে হয় সত্যিকার অর্থেই তারা নিজেরা আগ্রহী হয়ে একটা মিটিং করেছিল। প্রথম একটা ফর্মাল মিটিং হয়েছিল, আর সেকেন্ড মিটিংটা মির্জা ফখরুল সাহেব সহ আমার মনে হয় যে তারা আগ্রহী হয়ে মিটিংটা করেছিল। কারণ যেহেতু কোনো দলকে ডাকে নাই, সুতরাং তাদেরকে আলাদাভাবে বিশেষ প্রায়োরিটি দেওয়ার কথা না, দিলে সেটা জামাতকে দেওয়ার কথা। কারণ বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে যেভাবে জামাতকে প্রায়োরিটি দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বক্তব্য বিবৃতিতে, তাতে জামাতও যেহেতু সেকেন্ড ধাপের মিটিংয়ে পায় নাই, বিএনপির ওইটা পাওয়ার কথা না। তাহলে ফর্মাল কোনো মিটিং এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু হয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব আশরাফ কায়সার। এই বিষয়টি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে অস্পষ্টতার কথা নুরুল হক নূর তুলে ধরছিলেন, যদি বাস্তবতা তাই হয় তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য ছাড়া সংস্কার কতটা ফলপ্রসূ হবে? দেখুন, নূর রাজনৈতিক দল করেন, নূর এখনো কৌশলী হয়ে কথা বলছে সরকারের সাথে অবস্থানের ব্যাপারে। আমি আপনাকে পরিষ্কার করি, আমি যেহেতু আমার কোনো দল নাই, এই সরকারটিকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এই সরকারের রাজনৈতিক শক্তিরা রাজপথে, পলাতক শক্তি কোনো বিবেচনার বিষয় না। আপনি যদি বাজারের রাজনৈতিক শক্তিদের সাথে যোগাযোগের ভিত্তিতে, সমন্বয়ের ভিত্তিতে কাজ না করেন, তাহলে আপনি যে শপথটি নিয়েছেন সেটিও প্রায় ভঙ্গ করছেন। কারণ আপনাকে যদি গুটিকয় ছাত্র অথবা বৈষম্য বিরোধী আন্দোলন চালায়, তাহলে কিন্তু আপনি পুরো প্রেক্ষাপটটি ধরতে পারছেন না। দেখুন, তারা হয়তো উপদেষ্টা আছেন, তারা রাজনৈতিক সচিব হিসাবে আছেন এবং আশেপাশেই থাকছেন, কিন্তু তাদের বর্ণনা বিবৃতি বাংলাদেশের বর্ণনা বিবৃতি না। এবং তাদের কথায় যদি আপনি কাউকে মাস্টার মাইন্ড বলেন, তাদের কথায় যদি আপনি এটিকে ছাত্রদের নিয়োগকর্তা বলেন, এটি আমার ধারণা বেশ বড় রকমের ভুল হচ্ছে। মনে রাখতে হবে এই অভ্যুত্থানটি ছাত্র শ্রমিক জনতার। সেখানে কিন্তু এখনই প্রশ্ন এসেছে অভ্যুত্থানের মালিকানা কার? অভ্যুত্থানের মালিকানা নিয়ে যে কথা বলছে ততই অভ্যুত্থানকে ক্ষতি করছে। কেউ মাস্টার মাইন্ড হলেও অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার জামাত ইসলামী বা বিএনপি যদি লাশের সংখ্যা বলে থাকে সেটিও অভ্যুত্থান। যতটা কাদা ছোড়াছুড়ি হবে অভ্যুত্থানের অর্জন ততটাই ম্লান হবে। সরকার যতটা অস্পষ্ট হবে, ধীরগতির হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ না করে আগানোর চেষ্টা করবে, তত এই সরকার লক্ষ্যভ্রষ্ট হবে। দেখুন, এখনই আমরা সরকারের অস্তিত্ব টের পাচ্ছি না। আমি আপনাকে পরিষ্কার করে বলি, 60 দিনে আমি সরকারকে একটি বিপ্লবী সরকার হিসাবে দেখতে চেয়েছিলাম। যেই দিন সরকারটি গঠিত হলো সেই দিন আমি প্রথম হতাশ হলাম। কেননা এই সরকারে যে সমস্ত ব্যক্তিবর্গকে উপদেষ্টা হিসেবে আমরা দেখলাম, তারা কোনো বিপ্লবী সরকারের উপদেষ্টা হতে পারেন না। কেননা তারা অনেক ভালো মানুষ, শিক্ষিত লোক, অভিজ্ঞতা রয়েছে, কিন্তু যেই ক্ষিপ্রগতি, যেই রকমভাবে একটি বিপ্লবী সরকারের আচরণ করার কথা, তার জন্য তারা ফিট না। এবং গত 50 দিনে তারা সেটি প্রমাণ করেছেন। এখন আপনি যদি রাজনৈতিক দলকে ডায়ালগে না ডাকেন, তাদের সাথে আপনি শেয়ার না করেন আপনার রোড ম্যাপ কি, আপনার এই যে নূর যে কথাটি বলল যে পর্যায়ক্রমিক সাফল্য, যে আপনি 50 দিনে 30 দিনে কত দূর এগিয়েছেন, 50 দিনে কত দূর এগিয়েছেন। আমরা সাংবাদিকতায় একটা কাজ করতাম যে 100 দিনের সময় দিলাম। 100 দিনে আপনি কি অর্জন করতে চান, 100 দিন পরে আপনি বসে বলেন আমরা এটা পেরেছি, এটা পারিনি। সরকারকে এইভাবে আমরা জবাবদিহি করতে চাই। এখন সরকারটি যদি ভাবতে থাকে যে তার নিয়োগকর্তা গুটিকয় স্টুডেন্ট, তাহলে কিন্তু উনি বোকার স্বর্গে বাস করছেন। যেই 1500 মানুষ জীবন হারিয়েছে তার মধ্যে কজন স্টুডেন্ট রয়েছে? অফকোর্স স্টুডেন্টরা ডাক দিয়েছে, তারাই পর্যায়ক্রমিক আন্দোলনটি করেছে এবং কোনো রাজনৈতিক শক্তির ব্যানারে না, এই ছাত্রদের ব্যানারে। এটিও একটি বড় পরিচয় ছিল। বিএনপি চেষ্টা করেছে 15 বছর, নূররা রাস্তায় যথেষ্টভাবে অত্যাচারিত হয়েছে, কিন্তু সেটিতে মানুষ নেমে সরকারকে টেনে হিঁচড়ে নামানোর যে প্রতিজ্ঞা, সেটি কিন্তু ঘটেনি। তার মানে হচ্ছে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সব কিছু যদি আপনি বলতে থাকেন তারাই করেছে, তারাই নিয়োগ দিয়েছে, তারাই দেখভাল করবে, এটি আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যাশার অনুযায়ী যাচ্ছে না। এখন আপনি যে অস্পষ্টতার কথা বললেন, যে দূরত্বের কথা বললেন,
এটি খুব দ্রুত, দেখুন আপনি যদি বুঝতে পারেন, আমি যদি বুঝতে পারি, সরকার বুঝতে পারে না, তাহলে তারা আগামীকালকে কেন মিটিং ডাকছে না, কেন পরশুদিন মিটিং ডাকছে না, সব দলকে নিয়ে মিটিং করুক। তারপরে আবার যেটি ঘটনা ঘটেছে, কোনো দল, জামাত ইসলামীর কথা নূর বলছিল যে তাকে নিয়ে আপনারা বাড়াবাড়ি করছেন, সেটি সেনাপ্রধানও করেছেন, সেটি কোনো উপদেষ্টাও করেছেন, সরকারের অন্যান্য মিটিংও আমরা তাই দেখতে পেয়েছি, বঙ্গভবনের শপথের সময় তো দেখতেই পেয়েছি। এইভাবে কোনো দিকে ঝুঁকে গেলে তো আপনার হবে না। আপনাকে তো একটি ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, এবং যে গভর্নমেন্টটি আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের জনগণের সরকার, আমরা নির্বাচিত সরকারকেও জনগণের সরকার বলতে পারি না, কেননা দেখা যায় যত পার্সেন্ট ভোট পেয়ে তিনি সরকার হয়েছেন তার থেকে বেশি ভোট বাইরে রয়েছে। কাজেই এই যে আমরা যে ধরেন ফরাদ মজহারের মতো বুদ্ধিজীবী যারা এই বিপ্লবকে ত্বরান্বিত করেছেন, দানা বাঁধতে সাহায্য করেছেন, তাদের হতাশা কিন্তু আমি টের পাচ্ছি। কেননা তারা বলছেন যে বিপ্লব হয়েছে, বিপ্লবী সরকারের চেহারা বিপ্লবের মতো না। এবং আপনিও কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন উপদেষ্টা প্যানেলে আপনি হতাশার কথা জানাচ্ছিলেন। রাজনৈতিক দলগুলো কিন্তু সক্ষমতা নিয়ে প্রশ্ন রাখছে। আমরা যদি একটু জানতে চাই উপদেষ্টা প্যানেলকে কার্যকর করতে আসলে কি উদ্যোগ নেওয়া জরুরি, আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি। বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আশরাফ কায়সার, বিরতির আগে যে আলোচনায় আমরা ছিলাম, উপদেষ্টা প্যানেলের সক্ষমতা বাড়াতে আসলে কি করণীয়? প্রথম যেটি করণীয় সেটি হচ্ছে যে আপনি আরো বেশি উপদেষ্টা নেন, কিন্তু যাদেরকে নিয়েছেন এরকম না। আপনি এবার তরুণ উপদেষ্টাদের নেন, প্রাইভেট সেক্টর থেকে নেন, বাইরে কাজ করার অভিজ্ঞতা আছে এমন যান, ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স আছে এমন মানুষজনকে নেন। তাতে কি হবে, এক একজন উপদেষ্টা 2-3টা করে মন্ত্রণালয় রয়েছে, এটি তাদের জন্য অনেক বোঝা। কাজে আপনি আরও 20 জন উপদেষ্টা নেন, তাতে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সরকারের কর্মদক্ষতা বাড়বে, ক্ষিপ্রতা বাড়বে এবং তাদের অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা বাড়বে। আরেকটা হচ্ছে আরও বৈচিত্র্যময় মানুষকে নেন এবং আরও তরুণ বলতেই শুধুমাত্র স্টুডেন্ট বৈষম্য বিরোধীর প্রতিনিধি নিতে হবে তা না। আমি বলছি 40 বছর 50 বছর বয়সী তরুণ লিডারশিপ কোয়ালিটি আছে এরকম মানুষকে নেন। সেটি ডেভেলপমেন্ট সেক্টর থেকে হতে পারে, আপনার প্রাইভেট সেক্টর থেকে হতে পারে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে হতে পারে। আমাদের স্বপ্নের সরকারটি আমরা দেখতে চাই যারা বিপ্লবে স্পিরিটেড এবং যারা গ্লোবাল ম্যানেজমেন্ট কোয়ালিটি দ্বারা এক্সপিরিয়েন্সড। তাহলে হবে কি, দেখুন 15 বছরের জঞ্জাল কিন্তু অনেক, কাজে তখন আপনি এবং তারপরে যেটি আপনাকে করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে অংশীজনদেরকে যুক্ত করতে হবে। তাহলে হবে কি, তারা বলবেন এই সিদ্ধান্তটি আমার, এই সিদ্ধান্তটি সরকারের শুধু বা একজন উপদেষ্টার তা মনে হবে না। আচ্ছা, যখন আপনি সিদ্ধান্তটি করে ফেলবেন তখন সেটিকে বাস্তবায়ন করতে হবে মিলিটারি প্রিসিশনে। কেননা আপনি যখন বুঝবেন যে এই কাজটা আমার করতেই হবে এবং সেটাকে কত কম সময়ে করা যায়, কত সুন্দর করে করা যায়। আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে যে পতিত শক্তি কিন্তু বাজারে রয়েছে, তাদের নেটওয়ার্ক রয়েছে। প্রতিবেশী দেশ যারা তাদেরকে গোয়েন্দা তৎপরতায় সাহায্য করছিল তারাও বাজারে রয়েছে। কাজে আপনার পা পিছলানোর কোনো সুযোগ নাই। আপনি পা পিছলালে কিন্তু পুরো আন্দোলন পা পিছলাবে। এবং আপনি যদি একটি ভুল করেন, আপনার একটি শব্দচয়ন যদি ভুল হয়, যেমন করে শেখ হাসিনার রাজাকারের কারণে তার সরকারকে পালিয়ে যেতে হলো, সেরকম আপনার শব্দচয়নেও আপনি খুব সতর্ক থাকতে হবে। কিন্তু মূল কথা হচ্ছে আপনি কাজটি করছেন কিনা। আপনাকে যে দায়িত্বটি দেওয়া হয়েছে সেটি আপনি করে সুন্দর করে আপনারা বিদায় নেবেন। এবং আমরা দেখুন, মঞ্চ নাটকে একটি ঘটনা বলা হয়, আপনার এন্ট্রি এবং এক্সিট প্রপার হলো কিনা, আকর্ষণীয় হলো কিনা, লেস ইজ মোর হলো কিনা, ছোট গল্পের মতো হলো কিনা। আমরা এই সরকারের এন্ট্রি কিন্তু ওইরকম হয়েছে। আপনি পৃথিবীতে কয়টাও সুযোগ আপনি পান, জনগণ রাস্তা থেকে সরকারকে নিয়োজিত করে, কাজেই সরকারটির এন্ট্রি ওরকম হয়েছে। কিন্তু আমি এক্সিট নিয়ে চিন্তিত, কেননা এক্সিটটি যদি সুন্দর না হয় এবং আপনাকে যদি একটি বিক্ষোভের মুখে এক্সিট করতে হয় অথবা অসন্তুষ্টির মুখে, সেটি ভালো হবে না। আরও একটা কথা বলি, এমন শক্তিও বাজারে অপেক্ষা করছে যারা এসে বলবে যে এই সরকার আসলে কোনো জনগণের আশা পূরণ করতে পারছে না, রাস্তায় গণপিটুনি হচ্ছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, আইন শৃঙ্খলার উপরে নিয়ন্ত্রণ নাই, পুলিশের উপরে নিয়ন্ত্রণ নাই। কাজেই আমরা মহান দায়িত্ব মনে করে চলে এলাম ক্ষমতায়, এরকম শক্তিও বাজারে অপেক্ষা করছে। তবে আমি আরেকটা জিনিস বলি, সরকারের ঘাড়ে প্রশাসন চেপে বসেছে। সেই প্রশাসনের লোকরা যারা শেখ হাসিনাকে 15 বছর তেল মেরেছেন, তোষামোদি করেছেন, চাটুকারিতা করেছেন, সেই প্রশাসন
যারা 3টি নির্বাচন করেছেন ভুয়া, এবং সেই প্রশাসন যারা নিজেদেরকে পদোন্নতি দিয়ে তাদের লোভ লালসা চারিতার্থ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই সেক্রেটারিরা সরকারের উপদেষ্টাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং কোন উপদেষ্টা তাদের কথা শুনে সেখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই যাত্রাপথে যে প্রশাসনে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের দোসর এখনো বর্তমান কতটা কঠিন করে তুলছে, আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরছি। নুরুল হক নূর, একটা ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন নিয়ে আসতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন অরিয়ন গ্রুপের দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করায় দেশ টিভির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা বিভিন্ন সময়ের স্বাধীন গণমাধ্যমের কথা বলি, মুক্ত সাংবাদিকতার কথা বলি, কিন্তু আদতে আমরা বাস্তবতায় কতটা চর্চা করতে পারি? প্রথম কথা হচ্ছে যে এখন যেই মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো নিয়েও আমি পরিষ্কার আমার অবস্থান ব্যক্ত করেছি যে শেখ হাসিনার কাজের স্টাইল যদি আমিও ফলো করি তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল? আগের সরকার তার প্রতিপক্ষকে নির্মূল করার জন্য, প্রতিপক্ষকে আটকানোর জন্য নানান ধরনের মামলা দিত, গায়েবী মামলা, দেশে থাকতো না বাইরে তাকে আসামি করা হতো। তো এই গত কয়েক মাসে, মানে 2 মাসের মতো তো হতে যাচ্ছে, সেখানে কিছু মামলা এরকম কিছু ঘটনা ঘটেছে। আশা করি সেটা ভবিষ্যতে ঘটবে না। সেই ক্ষেত্রে প্রশাসন সহ সবাই একটু সতর্ক থাকতে হবে যে মানে কেউ অপরাধ না করে যেন মামলার আসামি না হয়। সাংবাদিকদের এখন আমি মনে করি সবচেয়ে পাওয়ারফুল কমিউনিটি হচ্ছে জার্নালিস্ট কমিউনিটি। বিকজ এখন যেহেতু আমরা যদি দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলি, তো এই মুক্তির সংগ্রামে এতদিন ধরে আপনাদের যে লেখার বলার যে একটা অভিপ্রায় ছিল, এখন আপনার জন্য মানে অবাধ স্বাধীনতা আছে আপনার লেখার বলার। সো গণমাধ্যমকে একটা শক্তিশালী ভূমিকা পালন করতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সরকারের দিকে যেমন একটা ইগো লাই রাখতে হবে যে সরকারের কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, রাজনীতিবিদরা আবার খালি কথার খই ফুটাচ্ছে কিনা ওই দিকেও খেয়াল রাখতে হবে যে এই দখলদারি টেন্ডারবাজি চলবে না, কোনো অপরাধ করলে ছাড় দেওয়া হবে না, আবার দেখা যায় সব অপরাধ করার পরেও তাকে ছাড় দেওয়া হচ্ছে, টেন্ডারবাজি দখলদারি রাতে আবার দেখা যায় ভাগ বটারাও বুঝে নিচ্ছে। সো এই ক্ষেত্রে সাংবাদিকদের একটা বড় ভূমিকা রাখতে হবে। এখন এই যে দীর্ঘদিন যে প্র্যাকটিসটা তৈরি হয়েছে, এতদিন ধরে হাউজে ধরেন পেইড সাংবাদিক ছিল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হাউসকে নিয়ন্ত্রণ করতো নানানভাবে। এখন এই কমিউনিটি এখনো কিন্তু সাংবাদিকদের মধ্যে আছে, তারা এখনো কিছু পেইড নিউজ করছে। তো সেই ক্ষেত্রে তাদেরও সঠিক নিউজ তারা করছে কিনা, একটা ব্যবসায়ী ধরেন শুধু ব্যক্তি না, তার পেছনে আরো অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট থাকে। কাজে এখন যদি একটা কোম্পানিকে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হয় তাহলে কিন্তু সেই কোম্পানির আপনার ডাউন হওয়া মানে তার এমপ্লয়মেন্ট সহ অনেকের উপরে প্রভাব পড়া। ওরিয়ন গ্রুপ কিংবা আপনার বসুন্ধরা, এসালম, বেক্সিমকো, নাসা, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো শেখ হাসিনার আমলে ব্যাপক সুযোগ সুবিধা পেয়েছে এবং তাদের অনেকের নামই ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতি, ঋণ খেলাপি, ঋণ নেওয়া, সম্পত্তি দখল করা, 1 কোটি টাকার বাজেট 3 কোটি টাকা করে দেখানো, 100 কোটি টাকার প্রজেক্টকে 500 কোটি টাকায় রূপান্তর করা, এগুলো অনেক ধরনের প্রজেক্ট আমরা দেখেছি। এইখানে যারা জড়িত তাদের বিরুদ্ধে রিপোর্ট করাটা আপনাদের নৈতিক দায়িত্ব। সেটা করতে গিয়ে যদি আপনাদের বিরুদ্ধে বা কোনো হাউজের বিরুদ্ধে মামলা হয়, আমার মনে হয় সেই মামলা ধোপে টিকবে না। এবং পুলিশকে এই ক্ষেত্রে মামলা গ্রহণের ক্ষেত্রে, হ্যাঁ মামলা ওই যে বললাম আমাদের একটা অবাধ স্বাধীনতা আছে, তাই বলে মামলা একজনে করতে গেলে আবার মামলা নেয়ার ক্ষেত্রে আমার মনে একটু বিবেচনা করা দরকার যে এটার এলিগেশনটা আসলে ন্যূনতম কোনো ভিত্তি আছে কিনা। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আপনার এই দেশ টিভি সহ আরও কয়েকটা টেলিভিশনের বিরুদ্ধে কিছু মামলার আমি দেখেছি সাংবাদিকদের, এই অভিযোগগুলো যদি সত্য না হয়ে থাকে তাহলে আপনার পাশে আমি রাজনীতিবিদ হিসেবে দাঁড়াবো। আমার মনে হয় সাংবাদিক হিসেবে আশরাফ কায়সার ভাই দাঁড়াবে। সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, বরং মামলাগুলো আপনাদেরকে আরো সম্মানিত করবে। জনাব আশরাফ কায়সার বলছিল যে পরাজিত শক্তির দোসররা এখনো সক্রিয়, কিন্তু সেই শেখ হাসিনা তৈরি করা অলিগার্করা কার শক্তিতে এখনো এতটা বলিয়ান? প্রশ্নটি থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। নুরুল হক নূর, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, ফ্যাসিবাদের অলিগার্করা এখনো কার শক্তিতে এতটা বলিয়ান? এটা তো একটা আশ্চর্যজনক আমাদের কাছে যে আমরা একটা গণঅভ্যুত্থানের কথা বলছি, সেই গণঅভ্যুত্থানে গণহত্যার ইতিহাস আমাদের প্রধান উপদেষ্টা চিত্রকর্মের মাধ্যমেও দেখলাম বিশ্ব নেতাদের বেশ কয়েকজনকে তুলে দিয়েছেন। কিন্তু দেশের মধ্যে গণহত্যাকারী এবং তার দোসররা এখনো সগর্বে সদম্বে ঘুরে বেড়াচ্ছেন।
এখন পর্যন্ত এই গণহত্যার মূল মাস্টার মাইন্ডদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। যদিও আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে অনেকে দাবি করছে, অনেককে চিনিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু গণহত্যার কোনো মাস্টার মাইন্ডকে সরকার 2 মাসে এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। এই রকমের বর্বরতা চালানোর পরেও এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতাকে এখন পর্যন্ত গ্রেপ্তার হতে হয়নি। এই আওয়ামী লীগকে যারা মাফিয়া বানিয়েছে, সেটা বিজনেস কমিউনিটি বলেন, জার্নালিস্ট কমিউনিটি বলেন, অন্যান্য কমিউনিটি বলেন, তাদের মধ্যে ওইভাবে উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার হয়নি। ব্যবসায়ী যে বলছেন যে এই যে বসুন্ধরা, এসালম, এই যে নাসা গ্রুপ, এরকম যারা আছে তারা তো সবাই বহাল তবিয়াতে আছে, ব্যবসা বাণিজ্য করছে। ইভেন এই যে দেশ থেকে 16 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, এই অর্থ পাচারের জন্য এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো একটা মামলা হয় নাই, কিংবা কাউকে গ্রেপ্তার করা হয় নাই। কিংবা এই যে আমরা বলছিলাম যে অবৈধ টাকা উদ্ধারের জন্য একটা পদ্ধতি হতে পারে 1000 টাকা এবং 500 টাকার নোট 15 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া। কারণ হচ্ছে আশরাফ ভাইয়ের কাছে থাকলে 2, 4, 5, 10 লাখ টাকা থাকবে, কিন্তু ওই যে যারা বস্তায় বস্তায় যে অনেকে ক্যাশ মানি রেখেছে, যেটা অনেকে শুনছি এখন তারা হুন্ডি করে, ডলার করে, বিদেশি মুদ্রা করে বাইরে নেওয়ার চেষ্টা করতেছে, তাহলে এই টাকাটা পারতো না, দেশের মধ্যে থেকে যেত, সেটার এক্সিকিউশন আমরা দেখি নেই। কিংবা এই যে অর্থ আওয়ামী লীগের যে এই যে গত 3টা সংসদে আপনার 3 আর 9 আপনার প্রায় 1000-এর এমপি ধরেন, তাও অনেকে ডাবল 2-3 বার ছিল, তার মধ্যে প্রায় অন্তত 700 থেকে 800 এমপি হবে। তাদের যদি অভিযান চালানো হয়, প্রত্যেক এমপির বাসা থেকে আপনার অবৈধ বিপুল পরিমাণের টাকা, বিদেশি মুদ্রা আপনার উদ্ধার করা সম্ভব, কিন্তু একটা অভিযান এখন পর্যন্ত দেখিনি। তাহলে তো পরিষ্কার যে আপনার সরকারের সাথে হয়তো একটা দফা রফা বোধহয় ভিতরে ভিতরে হচ্ছে। এমনকি প্রশাসনে যারা নিয়োগ পাচ্ছে বা এখন যারা দায়িত্বে আছেন, বিএনপির মতো বড় দলের নেতারা পরিষ্কারভাবেই বলছে যে সরকারের প্রশাসনে আওয়ামী পেতাত্তা ভর করেছে, এবং সরকারের আশপাশে আওয়ামী লীগের সুবিধাভোগী থেকে শুরু করে সরাসরি আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতির সাথে ইনভলভমেন্ট ছিল এমন পরিবারের লোকেরাও এই উপদেষ্টা পরিষদে আছে। তো তাহলে তো তারা তো ওই তার মানে ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি তাদেরকে তো একটা রক্ষা করার প্রক্রিয়া বোধহয় বের করবে, যার ফলে এই ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানলাম প্রায় 600 কতজনকে নাকি তারা সামরিক এই ছাউনিতে আশ্রয় নিয়েছিল। কারা আশ্রয় নিয়েছিল, তাদেরকে কেন ছাড়া হলো? তাদেরকে তো পুলিশের হাতে সোপর্দ করা দরকার ছিল, বিচারের মুখোমুখি করার দরকার ছিল। সেখান থেকে আমরা কয়েকদিন পরে পত্রিকায় নিউজ হতে দেখি যে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ তার দেশ থেকে চলে গিয়েছে। এত কড়াকড়ির মধ্যে তারা কিভাবে আসলে দেশ ত্যাগ চলে করেছে গিয়েছে, সেটাই একটি প্রশ্ন। নিশ্চয়ই সরকারের সেখানে একটা সম্মতি বা সরকারের একটা স্পেস ছিল। তো যে কারণে আশরাফ কায়সার ভাই যেটা বলছিলেন, এটা নিয়ে আমরা সন্দিহান এবং খুব উদ্বিগ্ন, কারণ এই সরকার তো আমরা আন্দোলন করে এনেছি। তার এন্ট্রিটা যেভাবে একটা জাঁকজমকপূর্ণভাবে জায়ান্ট পদ্ধতিতে হয়েছে, এক্সিটটা কি হয় সেটা জানি না, এবং সেটার সাফারার আমাদেরকে হতে হয় কিনা সেটা নিয়ে এখন আসলে দুশ্চিন্তা আছে। ধন্যবাদ জানাচ্ছি। এই জনাব আশরাফ কায়সার, বাংলাদেশের রাজনীতিতে আসলে জার্সি বদলের এক ধরনের প্রবণতা আমরা বরাবরই দেখে এসেছি। সেই সুযোগে আসলে আমরা পরাজিত শক্তির দোসরদের কথা যে বলছি, তারা আবার পুনর্বাসিত হবার একটা আশঙ্কা তৈরি হয় কিনা? আমি আশঙ্কা সত্য হতে দেখছি। কেন বলি, আপনি যে অলিগার্কদের কথা বলেছেন, বসুন্ধরা, এসালম, বেক্সিমকো, সামিট গ্রুপ এবং নাসা গ্রুপ, এরা তো, এবং এই যে আপনাদের বিরুদ্ধে যে মামলা করেছেন ওরিয়ন গ্রুপ, এই 6টাই যদি আমরা বলি, আপনি দেখেন যে কোনো বিপ্লবের পরে এই 6টাকে আপনার বিশেষভাবে পর্যবেক্ষণ করে তাদের, আমি আপনাকে বলি, আমাদের সাংবাদিকতা 15 বছরে তার সমস্ত শক্তি হারিয়েছে, তার সমস্ত পেশাদারি কোয়ালিটি হারিয়েছে। তার অফিসের ভেতরে ডিজিএফআইয়ের লোক বসে থাকতো এবং তার অফিসের ভেতরে সরকারের লোক বসে থাকতো, আপনার সহকর্মী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিত, অভিযোগ করত। এই কালচারে তো আপনি কোনো কাজ করতে পারতেন না বা কোনো সাংবাদিকই পারতো না। কাজেই এই যে 6টি অলিগার্কের কথা আমরা বললাম, যারা গত 15 বছরে ফুলে ফেপে উঠেছে, এবং তাদের গ্রোথ দেখলে আপনি বুঝতে পারবেন সরকার কত বেপরোয়াভাবে তাদেরকে সহযোগিতা করেছে। সামিটের কথা বলি, সামিট সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়, সে বাংলাদেশ থেকে একটি টাকাও বৈধ পথে নেয়নি। কাজে সে কী করে টাকা নিয়েছে, এই প্রশ্নের উত্তর শেখ হাসিনা দিবেন না, কেননা শেখ পরিবারের সাথে সামিটের ওই সম্পর্ক হয়েছে যে আমরা বড় হলে তারাও বেনিফিটেড হবেন। নেক্সাসটা তাই। কাজে আপনি আজকে একটা টেলিভিশন বা একটা পত্রিকা সাংবাদিকতা করলো, ওরিয়ন গ্রুপ সম্পর্কে লিখলো, এটি আপনি মনে করেন সাগরে একটি ফোঁটা বিন্দু আপনি ফেললেন। তার মানে তার পুরো অপরাধটি, তার পুরো যে অর্থনৈতিক নেক্সাস এবং যত রকমের ইরেগুলারিটিস, ব্যাংকিং সেক্টর বলি, নন ব্যাংকিং বলি,
লাইসেন্স দিয়ে বলি, এবং সামিটকে যেভাবে আপনার বিদ্যুৎ ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের সুযোগ করে দেওয়া হলো, এগুলোর সব কিন্তু একজন সাংবাদিকের কাজ না। সরকার একটা তদন্ত কমিটি করবে, তারা একটা হোয়াইট পেপার দিবে, এবং আমরা সেই হোয়াইট পেপার নিয়ে আলোচনা করব, বিস্মিত হব, গুজবাম্প হবে, আমরা তাদেরকে দেখব জেলখানায় যাচ্ছেন এবং কেউ কেউ 100 বছরের জন্য কারাবন্দী হয়ে আছেন। এই তো ঘটনাটা, তার কিছুই কিন্তু ঘটছে না। সরকারটি কি আসলে পুনর্বাসনের সরকার? আমার তো সরকারকে একটা করুণ জার্নিতে যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ তারা পুনর্বাসন করছেন ওবায়দুল কাদেরের মতো রাজনীতিবিদদের, তারা পুনর্বাসন করতে চাচ্ছেন সামিটের মতো ব্যবসায়ীদেরকে। সামিটের ব্যাপারে দেখুন কোথাও কোনো কথা নেই, এমনকি প্রধানতম দৈনিকগুলো সামিট তাদের ট্রাস্টি বোর্ডের সদস্য, এই কারণে আজিজ খান, সেই কারণে আমরা কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখছি না। কাজে আমরা কিন্তু কাউকে কাউকে মুখ চেনে ছাড় দিচ্ছি, এবং কাদেরকে দিচ্ছি? যারা সবচাইতে বড় অপরাধের সাথে যুক্ত ছিল, অর্থনৈতিক অপরাধ, রাজনৈতিক অপরাধের সাথে। কিন্তু লোক দেখানো গ্রেফতার কাকে করছি? সুনামগঞ্জে গ্রামের বাড়িতে যে মন্ত্রীটি বসেছিলেন, পরিকল্পনা মন্ত্রী মান্নান, যাকে আমরা এই ফ্যাসিজমের মধ্যেও একটা ভালো লোক পেয়েছিলাম, তাকে আমরা গ্রেফতার করছি। লোক দেখানো গ্রেফতার। আপনি যেন সংখ্যা গুনতে পারেন, 32 জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। শেখ পরিবারের কেউ গ্রেফতার হয়েছে? হয়নি। ওই যে টপ 4 জন বা 5 জন যারা হত্যাকাণ্ডের নির্দেশদাতা, তারা কি গ্রেফতার হয়েছেন? যে ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগ 7 মিনিটের মধ্যে ঠান্ডা করবে। আশ্রয়দাতা কারা? এখন সেনাবাহিনী প্রধানকে আমি 5 তারিখ থেকে বলছি, তাকে জবাব দিতে হবে তারা কেন শেখ হাসিনাকে যেতে দিলেন, তারা কেন 632 জনের হিসাব আমাদেরকে দেন না, কেন সেখান থেকে সবাই বেরিয়ে এয়ারপোর্ট দিয়ে চলে যায়। হাসান মাহমুদকে আপনি এয়ারপোর্টে আটক করেছেন, তারপর আবার উনি চলে গেছেন। আমার ধারণা এখানে একটা বড় রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে, এখনো আসলে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা ভীষণভাবে জরুরি। কিন্তু আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।